গিয়ে বাবার হাতে পড়ে গিয়ে বাবার দুটো আঙুল হাতের বার চলে গেল, আঙুলের মাথা দুটো বার চলে গেল। ওই 2-3 রাত কাটানোর অভিজ্ঞতাতে আমি বুঝেছিলাম বাবা যদি না থাকে কি হতে পারে। এখন সেই সব মনে পড়ে, খুব খারাপ লাগে যে আমার বাবা কখনো তুই করে আমাদের কথা বলে, সবসময় তুমি করে, যে কোনো আলপনা দেওয়া বা ছবি আঁকা বাবার কাছ থেকেই শিখেছি। বাবার একদিকে যেমন কর্তব্য থাকে, বাবার প্রতিও তার সন্তানের কর্তব্য থাকে। বাবার একটাই উপদেশ ছিল, তুমি ধর্মচ্যুত হয়ে, কারণ বাবাই ছিল আমার প্রায় চলার। আমার বাবার একটা গুণ ছিল, বাবা খুব ভালো গান গাইতেন। অবশ্য একটাই মানে যেটা আমার সারা জীবন আমি হয়তো বই নিয়ে বেড়াবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম আরাধ্যা সাউন্ডসে। তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পরিবার ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি, আমরাও সুস্থ আছি। আর আজকে ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। সকল বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডে। সকল বাবাকে ভগবানের কাছে প্রার্থনা করি সকল বাবারা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং তাদের আশীর্বাদের হাত তাদের সন্তানের উপর রাখে, তাদের সন্তানকে ছেড়ে না। তবে আজকে ফাদার্স ডে উপলক্ষে তোমাদের সাথে কিছু কথা বলার আছে। আমাদের এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আমাদের সঙ্গে থেকো। হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। আর বললামই ফাদার্স ডে উপলক্ষে কিছু কথা, মনের কথা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা শেষ পর্যন্ত থেকে What still and this? তো চলো আগে টিফিনটা খেয়ে নিই। বাবার এখন টিফিন খাওয়া হয়নি, আমারও হয়নি। টিফিনটাকে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আজকে কি তরকারি করেছো বলো? ফুলকপি আলুর তরকারি। তো ঠিক আছে, আমি টিফিনটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো ফ্রেন্ড, তোমাদেরকে বলেছিলাম ফাদার্স ডে কিছু কথা। ফাদার্স ডেতে আমরা আমাদের কিছু পুরনো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব, সেই নিয়েই আজকে আমরা চলে এসেছি। আজকে মাম জিজ্ঞাসা করবে তার মিঠাইকে। বলো, জিজ্ঞাসা করো। মিঠাই বলো, মানে তোমার কাছে ফাদার্স ডেটা কি? ভালো প্রশ্ন। ফাদার্স ডে বলতে আমার কাছে আলাদা বলে কিছু নেই, সব দিনই ফাদার্স ডে। এই আজকাল হয়েছে মাদার্স ডে, ফাদার্স ডে। বাবা বাবাই। হ্যাঁ, আমি বাবাকে, আমার বাবা নেই ঠিকই, চলে গেছে, গত হয়েছে, কিন্তু আমি বাবার কথা বলতে গেলে শেষ করতে পারবো। আমাকে 5 মিনিট সময়টা হচ্ছে। আমার বাবার নাম হচ্ছে নরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তিনি আমার কাছে আদর্শ লিখতেছি। আমরা যা কিছু শিখেছি সব বাবার কাছ থেকে। বাবার প্রচন্ড গুণ ছিল, সব শিখতেও পারিনি, যেটুকু পেরেছি শিখেছি। হ্যাঁ, আর আমার বাবা অন্যায় দেখলেও কখনো আদর বেশি করতেন না। অন্যায় দেখলে সেটাকে শাসন করে বুঝিয়ে দিতেন যে এটা তোমার অন্যায় হয়েছে। আর সবচেয়ে আমাদের বাবার কথা বলতে ইচ্ছে করে যে আমার বাবা কখনো তুই করে আমাদের কথা বলে, সবসময় তুমি করে। হ্যাঁ, সবার দেখেছি বাবারা তুই করে বলে, কিন্তু আমার বাবা আমরা 4 ভাই বোন, আমাদের তুমি করে কথা বলতে হবে। হ্যাঁ, সেই সব মানে বাবার কথাই বলতে পারি না, আমার গলাটা কেঁপে যায়, এই আর কি। আর কি, বাবাকে সবসময় শ্রদ্ধা করতে হয়, এটাই নিয়ম। সেই থেকে আমরা শিখেছি। এবার ছোটদেরকে সেই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করি যে বাবা মার সাথে কেমন করে ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর আমার বাবা আমাদেরকে পড়াশোনার সময় সব বাবাই করে দিন। ভুল হলে বাবা প্রচণ্ড বকতেন, আবার বুঝিয়ে দিতেন যে কেন তোমার ভুল হয়েছে, এইটার জন্য ভুল হয়েছে। অনেক এইভাবেই আমি বাবার কথা আমি বলতে পারি। আর কি বলবো, বলে তো শেষ করা যায় না। তাই আমার বাবা
যেমনি রান্নাবান্নাও করতে পারতেন, আবার পড়াশোনাতেও খুব ভালো ছিলেন। আর যে কোনো হাতের কাজ আমার বাবার কাছ থেকে আমরা শিখেছি, যে কোনো আলপনা দেওয়া বা ছবি আঁকা এবং বাবার কাছ থেকেই শিখেছি। বাবার গুণটা ছিল বলে আমরাও কিছুটা সেরকম গুণ পেয়েছিলাম মোটামুটি। যাই হোক, আজ বাবা নেই, বাবার সঙ্গে বলতে বলতে এই আর কি। বাবা চাকরি করতে, সামান্য চাকরি করতে, খুব একটা বিশেষ বড় ছিলেন না, কিন্তু তাই দিয়েই আমাদেরকে যতটা সাধ্য আমাদের প্রয়োজনের চাহিদা মেটাবার চেষ্টা করি। এখন সেই সব মনে পড়ে, খুব খারাপ লাগে। এই আর কি, ভাবি বাবা আজ থাকলে হয়তো দেখতে পেতেন, কিন্তু সময়ের কালে তো সবাইকে একদিন চলে যেতে হয়। বাবাও সেরকম চলে গেছে, সেগুলো মানিয়েও নিতে হয়। এই আর কি। তাই আশা করি বাবা যেখানে আছেন, চাই যে সেখানে ভালো থাকুক এবং সবাইকে আশীর্বাদ করে দিয়ে সবাই, আর আমরা যেন সবাই বাবার আশীর্বাদ পেয়ে ভালো থাকি। আর এতক্ষণ মায়ের কথা শুনলাম, মা বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়েছে। হ্যাঁ, বাবা মা না থাকলে যে কষ্টটা, একজন বটগাছের ছায়ার মতো আমাদের বাবা মা থাকে। আর আমার কাছেও ফাদার্স ডে বলতে গেলে প্রত্যেক দিন, কোনো নির্দিষ্ট দিন বা ফাদার্স ডে মাদার্স ডে বলে কিচ্ছু হয় না, প্রত্যেক দিনই বাবা মা, তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তাই মা বলতে গেলে একটু ইমোশনাল হয়ে গেছে, বোঝা যায় মায়ের কষ্ট। তো মাকে এখন থাক, মায়ের সাথে পরে কথা হবে। চলো, আমার বাবা কি বলে ফাদার্স ডে সম্বন্ধে, মানে আরাধ্যার দাদাই, মানে মামামের দাদাই কি বলে তার কথাবার্তা একটু শুনি। তো ফ্রেন্ডস, এখন আমরা হলাম দাদাই। তো দাদাই, তুমি ফাদার্স ডে বলতে ফাদার্স ডে, মাদার্স ডে এসব কিছুই আগে ছিল না, হয়ও না, এটার কোনো গুরুত্ব নেই। কিন্তু ফাদার্স ডে মানে হলো আমরা যেটা বলি, সেই ফাদার্স হচ্ছে বাবা। বাবা নানান ধর্মে, নানান জাতিতে বাবাকে অন্য অন্য ভাবেই ডাকা হয়। আমরা বাঙালিরা বাবা ফাদার্স ডে মানে বাবা বলেই বাবা বাবা বাবার একদিকে যেমন কর্তব্য থাকে, বাবার প্রতিও তার সন্তানের কর্তব্য থাকে। বাবার দায়িত্ব তার সন্তানের সঙ্গেও এক সমানভাবে জড়িত। বাবার উদাহরণ দিয়েই সন্তান বড় হয়ে ওঠে। বাবা যদি সৎ হয়, ভালো হয়, বাবা যদি সৎ কাজ করে, ছেলের কাছে দৃষ্টান্ত হয়, ছেলে সেই দৃষ্টান্তটা গ্রহণ করতে হয়। আর বাবা যদি নিজে অসৎ হয়, ছেলে সেই দৃষ্টান্তটা নিলে মানবিকতার দিক থেকে খারাপ। তাই তোমার কাছে মানে তোমার বাবা কি ছিল একটু যদি বলো। আমার কাছে আমার বাবা ছিল ধর্মের। বাবার একটাই উপদেশ ছিল, তুমি ধর্মচ্যুত হয়ে, তুমি ধর্ম মানবে, ধর্ম নিয়ে থাকবে। ধর্ম মানে মানব ধর্ম। তুমি কারো কাছে অসৎ হবে না আর অসৎ কাজ করবে। আর দাদু নেই, কতটা তাকে মিস করো? আমার বাবা যে মারা গেছে, যদিও জন্ম মৃত্যু নেই, আমার কাছে তার অভাবটা সবসময় অনুভব হয়। আমি তার কথা মনে করলে কষ্ট পাই, কারণ বাবাই ছিল আমার গাইড চলার পথ। আমার লেখাপড়া থেকে আরম্ভ করে আমাকে মানুষ করে
বাংলার ব্যাপারে বাবার গান গান। আর দাদু শুনেছি খুব ভালো গান গাইতো, আর অনেক রকম বাজনাও বাজাতে পারত। আর অনেক গুণ ছিল, যদিও সেই গুণ মানে সর্ব এতে ইয়ে হয় আমাদের পায়নি, কারণ কত প্রচার এখনকার মতো অত প্রচার ছিল না। কিন্তু গান গাইতে জানতো, বাঁশি বাজাতে পারত, ভালো অভিনয় করতে পারত। এবং এছাড়াও বাবার অনেক রকম শখ ছিল, ভালো ক্যারাম, তাস এসবে বাবার খুব নাম ছিল। খুব মাছ ধরা তার শখ ছিল। এই জন্যে আমি বাবাকে সঙ্গ দিতাম, যদিও মাছ টাছ ধরার ব্যাপার দেখেছি। বাবা তখন সব কিছু হলে ওই নেশাই মাত্র। বাবা খুবই কম বয়সে দাদুকে হারিয়েছে। আমার বাবা 18 বছর বয়সে চাকরিতে জয়েন করেছিল, তখন দাদুই নিয়ে গেছিল সঙ্গে করে। তারপরে বাবা আস্তে আস্তে পার্মানেন্ট হয়। তারপরে দাদু তখন রিটায়ারমেন্ট করে। রিটায়ার করে দাদু খুব ভেঙে পড়েছিল, বাবার কাছেই গল্প শোনা, তাই না? ভেঙে পড়তে দাদু তোমাকে কি বলেছিল, সেই ঘটনাটা বলো সেদিন। খুব ভেঙে পড়েছিল বলেই আমি বাবাকে বলেছিলাম, তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো সেই শিক্ষাই বলে যে বাবা আমার প্রতি তোমার কর্তব্য করে দেওয়া, দেখাশোনা তোমার দায়িত্ব আছে, আমি তোমার সব ভার আমি তোমার সংসারের ভাবটাও আমি। তারপর থেকে নাকি দাদু একদম প্রাণ খোলা হয়ে গেছিল, কোনো কিছু চিন্তা করতো না, বলতো আমার বড় ছেলে আছে, সবকিছু দেখতো। আর আমার বাবাকে দাদু, বাবার নাম গোপাল, বাবাকে কখনো নাম ধরে ডাকেনি, গোপাল বাবু বলেই ডাকতো, তুমি বলে ডাকতো, সম্বোধন করতো। খুব কম বয়সী বাবা দাদুকে হারিয়েছে। আমিও দাদুকে দেখিনি, তবে দাদুর কথা শুনলে খুব ইচ্ছা করে তার সেই মানুষটাকে দেখার, কিন্তু দেখতে পাইনি, ভাগ্য। খুব প্রাণ খুলে গেছে। আর সবার সঙ্গে মেলামেশা করায় একটা সুনাম। হ্যাঁ, আমার বাপের বাড়ি পাড়ায় মানে প্রত্যেক জনের কাছে মুখে মুখে দাদুর নাম, ওই মানুষটার মতো কেউ হয় না, সবার কাছে শুনছি ওই মানুষটার মতো কেউ হয় না। দান দেন সব কিছুতে, মানে নিজের কিছু নেই কিন্তু সে সব লোককে দিয়ে গেছে। তাই আজকের দিনে বাবাও বাবার মনের কথা শেয়ার করলো, আমরাও কিছুক্ষণ পর তোমাদের কাছে আমাদেরও মনের কথা শেয়ার করবো। এতক্ষণ তো শুনলাম দাদাইয়ের কথা। দাদাই মানে আমার বাবা কি বললো তার কাছে ফাদার্স ডেটা কি। এখন তাহলে মামের কাছে শুনি, মামের কাছে ফাদার্স ডেটা কি। তো মাম, তুমি বলো তোমার কাছে ফাদার্স ডেটা কি। ফাদার্স ডে যেরকম সবাই বললো যে ফাদার্স ডে মাদার্স ডে কিছু হয় না, প্রত্যেক দিনই হয়। তো বাবা তো আমার জন্য সব কিছু, মাই সুপার ডুপার হিরো। যখনই আমি কিছু বায়না করি বাবা এনে দেয়। আমি বলতে গেলেও বাবা ঠিক বুঝে না আমি কি না চাই। বললেও বুঝে নেয়। হ্যাঁ, না বললেও বুঝে না যে আমি কি চাই। তারপরে কি হয়, আমাকে এনে দেয়। বাবা বৃষ্টিতে ভিজে, তারপরে গরমে ঘেমে, ঠান্ডায় কেঁপে টাকা রোজগার করে আমাকে হ্যাপি করানোর জন্য সব কিছু করে। আর আমি চাই যে বাবা সুস্থ থাকে আর কখনো না অসুস্থ হয় আর ভালো থাকে। ওটাই আমার জন্য ফাদার্স ডে। তোমার জন্য প্রত্যেকদিনই ফাদার্স ডে। বাবা তো আমার সব সময় ফাদার্স ডে মাথায় ছিল। ফাদার্স ডে মানে তো বাবাই, কিন্তু প্রত্যেকদিনই তো ওটা হয়। হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ, তাই না, হ্যাপি ফাদার্স ডে। তো মামের অভিজ্ঞতাটাও শুনলাম, কেমন লাগলো তোমরা জানাবে। মাম, আমার বাবা আর মামনি সবাই বললো কেমন লাগলো জানাবে। আমরাও বলবো আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করছি। আশা করছি সবাই অনেকেই আমাদের সাথে রিলেট করতে পারছো। যদি পারো
সেটাও কমেন্টে জানিও। বৃষ্টি পড়ছে, এর মধ্যেই এ বাড়িতে চলে এলাম, ও এ বাড়িতে কাজ করছে বলে। দেখি ও কি করছে, এখন তো কাজ টাজ ছাড়া কিচ্ছু করে না। দেখি কি করছে। কি করছো? কি করছো? এখন কাজ করছে, ভালো লাগে না তো। আজকে ফাদার্স ডে নিয়ে তো প্রথমেই আমার বাবা, আমার শাশুড়ি হঠাৎ মামুনির হঠাৎ শুনবে। তো আমার কাছেও ফাদার্স ডে মানে নির্দিষ্ট কোনো দিন নেই, সেটাই তোমাদের আগেও বললাম, এখনো বলছি আমার কাছে ফাদার্স ডে বলে নির্দিষ্ট কোনো দিন, প্রত্যেক দিনই বাবা মার জন্যই দিন শুরু হয়। আজকে ফাদার্স ডে বলে একটা ঘটনা মনে পড়ছে, বলি। আজ থেকে প্রায় 15-16 বছর আগেকার ঘটনা। আমি তখন স্কুলে পড়ি, মহালয়ার ঠিক আগে না পরে মনে নেই, মনে আছে শুধু পুজোর সময় বলেই বাবা জামা কাপড় কিনতে যাবে বলে ঠিক করে রেখেছিল যে আমি আসি তোকে নিয়ে জামা কাপড় কিনতে যাবে। বাবা শিপিং কোম্পানিতে কাজ করতো, তো বাবার ফেরার টাইম ঠিক 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে হঠাৎ কাকা আসে। কাকা বাবা এক জায়গায় কাজ করে, এসে হঠাৎ বলে মাকে, সেই সময় দেখি, সেই সময় ফোনও অত চালু ছিল না, কিন্তু সেই সময়ের মধ্যে দেখি আমাদের বাড়িতে পিসিরা, পাড়ার অনেক লোক, ক্লাবের অনেক দাদারা সবাই চলে এসছে হঠাৎ কাকার সাথে। এসে কাকার মুখটা একটু কাঁদো কাঁদো, হঠাৎ এসে বলে যে দাদার কিছু জামা কাপড় লাগবে বৌদি, তোমরা একটু দাও, আর চাদরও লাগবে। আমি মা খুব ঘাবড়ে যাই, একটু ভয় পাই যে কি হয়েছে, যেহেতু কিছুক্ষণের মধ্যে বাড়ি আসবে, হঠাৎ দেখলো চাইছিস কেন? মা বলে কিছু না, একটু দাদা একটু ওই অ্যাক্সিডেন্ট মতো হয়েছে, লাগবে, হসপিটালাইজড হয়েছে দাদা বলে। আর কিছু বলে না, আমাদেরও নিয়ে যেতে চায় না। আমাদেরও তেমন ফোন তখন ছিল না, তখন ওইসব চলও ছিল না, আজ থেকে 15-16 বছর আগে, তোমরা জানো। সেই রাতটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাটে আমাদের মধ্যে, না ঘুম, সেই অবস্থায় ঘুমও আসে না সাধারণ মানুষের, আমাদেরও আসেনি। কান্নাকাটি, এটা থমথমে ভাবের মধ্যে দিয়ে কাটে। কাকাও রাত্রিরে ফেরে না। পরদিন সকালে, আর সেদিন রাত্রে মাকেও কেউ নিয়ে যেতে চায় না হসপিটালে। পরদিন সকালে মা খুব জোর করেই যায় হসপিটালে, যায় এবং গিয়ে জানতে পারে আমার বাবা শিপিং কোম্পানিতে চাকরি করলেও অফিসিয়াল কাজ করতেন। কোনো কারণবশত বাবাকে অফিসিয়াল কাজ করলেও কোন মেশিনের কোনো কাজের জন্য নিচে নামতে হয়েছিল, গিয়ে কোনো মেশিন বাবার হাতে পড়ে যায়, গিয়ে বাবার হাতে পড়ে গিয়ে বাবার 2 আঙুল হাতের বাদ চলে যায়, আঙুলের মাথা 2 বাদ চলে যায়। ঘটনা শোনার পর কি বলবো, তারপরে শুনি, সেদিন রাত্রে শুনেছিলাম বাবার অপারেশন হয়েছে। কি অপারেশন হয়েছিল জানতাম না, পরে যখন জানতে পারি বাবার 2 আঙুলের মাথা বাদ গেছে, অপারেশন হয়েছে, মা এসে বলে, মা এমনি খুব শক্ত ছিলেন, কিন্তু আমার সামনে না ভেঙে বললো, বুঝতে পারছিলাম যে কিছু একটা হয়েছে। মা বলছিল তেমন কিছু হয়নি, কিন্তু কিছু একটা হয়েছিল ভেবেই পরের দিন খুব জোর করেই আমি বাবাকে দেখতে যাই। গিয়ে বাবা, আমি দুজনকে আমরা দুজনকে দেখার পর প্রচন্ড ভেঙে পড়ি, কান্নাকাটি করে ফেলি। বাবা আমাকে দেখে আর থাকতে চায় না হসপিটালে। বাবাকে ওই অবস্থা দেখেও আমারও খুব কষ্ট হয়। তখন বাবার অফিস কলিগরা ছিলেন, বললো দেখছি কি করা যায়। আমিও খুব কান্নাকাটি করছিলাম দেখে আমাকে খুব বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়। সেই সময় আমি বুঝেছিলাম যে যদি বাবা ওই 2 রাত, যে 2-3 রাত বাবাকে ছেড়ে
কাটিয়ে পরের দিন বাবাকে তারা বাড়িতে নিয়ে এসেছিল বটে, কিন্তু ওই 2-3 রাত তো বাবাকে ছেড়ে কাটিয়েছিলাম এবং পরের দিন গিয়ে বাবাকে ওই অবস্থায় দেখেছিলাম। ওই 2-3 রাত কাটানোর অভিজ্ঞতাতে আমি বুঝেছিলাম বাবা যদি না থাকে কি হতে পারে, আমি কি হারিয়ে ফেলবো। আজ হয়তো আমার এই ঘটনা পরিস্থিতির সাথে মানে যারা বাবা মাকে হারিয়েছো, আমিও মাকে হারিয়েছি, অনেকে রিলেট করতে পারছো আমার ঘটনার সাথে, হয়তো বুঝতে পারছো কি অনুভূতির কথা বলছি। বাবা মা হচ্ছে এমন একটা জিনিস তাদের হারিয়ে ফেললে মানে সব দিক অন্ধকার হয়ে যায়। তেমনই বাবা মা ছাড়া হয়তো জগতে এমন কেউ থাকে না আপন, তাদের মতো আপন কেউ নেই। হয়তো তারা বকে মারে, কিন্তু কোন একটা বয়সের পর বোঝা যায় তারা কতটা আপন, যখন নিজে বাবা মা হওয়া যায়। আজ আমার সন্তান আছে, আমিও বুঝি। তাই সেই ঘটনার পরিস্থিতিতে আমি আজ বুঝতে পেরেছি যে বাবা চলে গেলে আজকে কি হতো। যাদের বাবা মা আছে বর্তমানে তারা পৃথিবীর সব থেকে বড় লাকি। আমি তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি সবার বাবা মা যেন সুস্থ থাকে। আজ আমি মাকে হারিয়েছি, আজকে আমার বাবা আছে বলে অনেক ক্ষেত্রে তো মাকে মিস করতেও দেয় না। হয়তো আমার এই ঘটনার সাথে আমার এই ফিলিংসটা অনেকের সাথে শেয়ার করলাম, অনেকে হয়তো নিজের সাথে রিলেট করতে পারলে। মনের কথা তোমাদের সাথে খুলে বলবো বলেই আজকে এসেছিলাম, বললাম, শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা জানি, একটু ইমোশনাল হয়ে পড়লাম। চলো দেখি ও কি করছে, যাক কাছে যাই। কি গো, কাজ বাজ করছো? এই আচ্ছা, আজকে তো ফাদার্স ডে, সবাই বললো, তো তোমার কাছে ফাদার্স ডেটা কি? দাঁড়াও, কি বলছিলে? তোমার কাছে ফাদার্স ডেটা কি? ফাদার্স ডেতে তো আমার কাছে সেরকম কিছু নেই। দেখ, আমি নিজেও এখন বাবা, তো একটা জিনিস বুঝি, মানে এটা একটা জিনিস আমি চিরকালই মানি যে কেউ থাকলে না সেটা বোঝা যায় না, যে কেউই হোক, সেটা বাবা মা, দাঁত থাকতে বাবা হোক মা হোক, যে কেউই হোক। তবে আমিও মানে সবার মতোই হয়তো সবাই শুনেছি, মানে কোনো বিশেষ কোনো জিনিসে তো দিন হয় না, ফাদার্স ডে মাদার্স ডে যাই হোক, বাট পালন করা হয়। বাট ফাদার্স ডে বলতে আমার কাছে একটাই, হ্যাঁ বাবা, আমি নিজে বাবা হয়েছি বলে হয়তো বুঝতে পারি যে বাবা, আজকে বাবা আমাদের মধ্যে নেই, মারা গেছেন। একটা আফসোস থাকে, থাকলে হয়তো ভালো হতো, এটা হতো বা ওটা করা, অনেক কিছু থাকে যে মানে বাবা না থাকলে বোঝা যায় যে বাবা যখন ছিল তখন কি ছিল, তখন সেটা বোঝা যায় না। কিন্তু আমার কাছে ফাদার্স ডে হোক বা যে হোক, যে কোনো দিনই আমার কাছে একটা মানে একটা আফসোস থাকে। তুমিও জানো আফসোসটা কেন, যে আফসোস একটাই, মানে যেটা আমার সারা জীবন আমাকে, আমি হয়তো বই নিয়ে বেড়াবো, আমাকে মনে হয় তোমার যেমন আছে সেই আফসোসটা একটা ক্ষেত্রে আমারও আছে। সবাইকে একটু মানে সবাইকে বলি যে হয়তো কারোর ক্ষেত্রে সেই ভুল হয়তো কেউ নাও করতে পারে, আমি ভুলই মনে করি, ভুল কি ঠিক আমি জানি না, তোমরা বলতে পারবে। মানে বাবা যেদিনকে মারা যায়, বাবা মারা গেছে 2017 ভুলটা দুজনেরই হয়েছিল। 2017 সালে আগস্ট মাসে বাবা মারা গেছিল। মারা যাওয়া মানে তার কিছু মানে 2017 আগস্টের কিছুদিন আগে, মাস 3 আগে বাবার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। তো তখন বাবার স্টোন অপারেশন হয়েছে, সব ঠিক আছে, ভালো আছে, ঠিক আছে, মে মাসে হয়েছিল। হওয়ার পরে তারপরে বাড়িতে ছিল, রেস্ট্রিকশনের মধ্যে ছিল, সব ঠিক ছিল। কিন্তু হঠাৎ করেই তারপরে মে মাসের পরে, এবার যেহেতু আমরা ফ্ল্যাটে থাকতাম, বাবা মা এই বাড়িতে থাকতো, যাতায়াত করা ছিল, এবার সেই সময় কিছু মনোমালিন্য চলছিল আমাদের, বলতে তো কারোর কাছে কোনো অসুবিধা নেই,
আমাদের মা বাবার সাথে বাবার সাথে একটু মনোমালিন্য চলছিল, বাট থাকে সব সংসারই হয়তো ঠোকাঠুকি লাগে সেই সময়। এবার যেদিনকে বাবা মারা যায় ঠিক তার কদিন আগে থেকেই বাবার একটু শ্বাসকষ্ট টাইপের হচ্ছিল, তো তার জন্য নেবুলাইজার চলছিল, ওষুধ চলছিল, সবই চলছিল। এবার যেদিনকে মারা যায় দিনটা হচ্ছে 30শে আগস্ট, 29শে আগস্ট, 29শে আগস্ট। 29শে ঠিক আগস্ট, তার আগের দিন, মানে মারা যাওয়ার আগের দিন আমি 28শে আগস্ট, 28শে আগস্ট রাত্রির 11টা, ডেটগুলো সবসময় মনে থাকে না, তো রাত্রি কিছু মনে 10টার করো না। সময় আমাদের না বাড়িতে গেছিল। বেসিক্যালি তা নয়, আমি তো ডিটেলটা বলে দিই। মানে যেদিনকে রাত্রিবেলা গেছিল বাবা, মানে বেসিক্যালি বাবা ছিল হচ্ছে আমার কাছে বাবাই বাবার মতো। সবার কাছে অনেক বন্ধুর মতো হয়, কারোর কাছে অনেক কাছে, আমার কাছে বাবা বাবার মতোই। বাবা কম কথা বলতো, খুব একটা বেশি, বাবার বন্ধু বান্ধব খুব একটা ছিল না, যেমন সবার আমাদের বন্ধু বান্ধব, বাবার বন্ধু বান্ধব ছিল না। আমি ছোট থেকে বাবাকে যেভাবে দেখেছি, বাবা, হ্যাঁ আমার বাবার একটা গুণ ছিল, বাবা খুব ভালো গান গাইতেন। মারাত্মক, বাবা খুব ভালো গান গাইতো, মান্নাদের গান বাবা দারুণ গাইতো। উনি শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখার্জির কাছে গান শিখতেন বাবা খুব। বাট একটা টাইমের পরে বাবা গান গাওয়া ছেড়ে দিয়েছিল। বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম কি কেন গান ছেড়ে দিলে। ছোটবেলায় যেমন সবার ইচ্ছা থাকে যে বাবার একটা ক্যাসেট বার করবো, থাকে, আমারও ইচ্ছা ছিল, কিন্তু হয়নি। বাবা চুপ, মানে খুব মানে চুপচাপ, সত্যি খুব চুপচাপ, কারোর সঙ্গে কথাবার্তা খুব একটা বেশি বলতো না, প্রয়োজন ছাড়া বা প্রয়োজনে। মানে মাটির মানুষ বলাও একধারে, মাটির মানুষ, সহজ সরল। চরের আবহাওয়া। তবে হ্যাঁ এখন বুঝি, বাবা আমার আগে তখন সমস্যা হতো যখন বাবা বেঁচে ছিল, ছোট থেকেই বাবা আমাকে তুই এটা করবি না, ওটা করবি না, এখানে যাবি না, সেখানে যাবি না। মানে বাবা এতটাই ভালোবাসতো, খুব চিন্তাটা দুশ্চিন্তায় চলে যেত। মানে আমি যখন কাজ করতাম প্রত্যেক দিন, একটা টাইমে থাকতো যে আমি ওই যে অফিসের টাইমটা বাবা জানে, সেই টাইমটা বাবা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে প্রত্যেক দিন বারণ করা হবে কি আমি তো চলে আসবো বাড়িতে, মানে কে থাকবে। বৃষ্টির দিনটা তো মানে ছাতাটা হেন নিয়ে কোনো দাঁড়িয়ে আছে দিন সে। নেই। মানে আমি যখন কাজ, যে আমি আগে একটা কোম্পানিতে যখন কাজ করতাম, তখন আমাকে প্রচুর বাইরে ট্যুর করতে হতো, প্রচুর, মানে মানে অনেক, মানে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জেলাতে আমাকে থাকতে হতো, 2-3 দিন থাকতে হতো, কাজ করতে হতো, বিভিন্ন রাজ্যে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, প্রচুর আমাকে ট্যুর করতে হতো। মাসে প্রায় 3-4 বার ট্যুর করতাম। তো সেই সব নিয়ে বাবা খুব চিন্তা থাকতো। এবং যখনই হতো, মানে বিয়ের পরে, মানে আমার চাকরি বিয়ের খুব তাড়াতাড়ি পরেই হয়েছে, সেই গল্প হয়তো পরে এক সময় বলা। খুব তাড়াতাড়ি মানে চাকরি পেয়েই আমি বিয়ে করেছিলাম। ওকে এসে জিজ্ঞাসা করতো কখন আসবে, কি হলো, হ্যাঁ তেন, অনেক, মানে প্রচন্ড দুশ্চিন্তা করতো। ভালোবাসতো এত, খুব বেশি বলেই হয়তো দুশ্চিন্তা করতো। তো মানে বাবার এই ঘটনাগুলো বলতে গেলে হয়তো একটা ভ্লগে আমরা হয়তো শেষ করতে পারবো না, অনেক কিছু। মানে মেনলি ফাদার্স ডে যেহেতু জিজ্ঞাসা করলো, আমার যেটা খারাপ লাগে একটাই, মানে বাবার যেটা বলছিলাম যে 28শে আগস্ট আমি এরকম কাজের জন্য, আমি বেসিক্যালি বাইক নিয়ে আমি কাজে গেছিলাম তখন আদি সপ্তগ্রামে। না আদি সপ্তগ্রামে গেছিলাম আমি, না তার আগে থেকে 28 তারিখটা যেটা হয়েছিল সেটা একটু বলে নি। আমরা রাত্রিবেলা 10টার সময়, গরম তো গালটা, আমরা দাঁড়িয়েছিলাম। হঠাৎ রাত্রি 10টার সময় বাবা খুব হন্তদন্ত হয়ে বাড়ির কাছে যায়, গিয়ে বলে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। রাত্রি 10টা। আমি বলি হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু নেবুলাইজার চলছিল, বললাম নেবুলাইজার চলছিল, বাবা হঠাৎ করে বলে, মাও বুঝতে পারেনি, তো ঠিক আছে বাবাকে ওই ফ্ল্যাটে বসে আবার নেবুলাইজারটা চালানো হয়, সঙ্গে সঙ্গে নিয়ে এসে তখন ঠিক হয়ে যায়। ঠিক আছে, হঠাৎ করে হসপিটালে নিয়ে যাবো, বলে না আমি যাবো না। যে কিছু বাড়াবাড়ি হচ্ছে কিনা, কারণ আমরা তো ডাক্তার নই, এগুলো ডাক্তারকে দেখানো উচিত। বললো না ঠিক আছে, ওষুধ নিতে চলতে, বললো না ঠিক আছে, বললো ঠিক আছে তাহলে বাড়ি যাও। এবার যেহেতু তখন আমি বললাম ঠিক আছে বাড়ি যাও, পরে কিছু হলে আমাকে ইমিডিয়েট জানিও। তখন একটু আমার সঙ্গে একটু আমার ঝগড়াঝাটি হয়েছিল, মানে একটু কথাবার্তা একটু কম হচ্ছিল, বাট যতটা না বাবার সাথে মানে অনেক কিছু হয়েছিল। বাবা একটু চুপচাপ ছিল বলে ও বলছিল যে মা যদি বলে, মা ও বাবা কিছু হলে না আমি যাবো না, একটু রাগ করে একটু অভিমানী ছিল, মাঝে হলে জানিও, এত রাত 10টার সময় এসো, সারাদিন জানাতে পারোনি, অভিমান হয়ে গেছিল বেসিক্যালি। অভিমানটা করে ফেলেছিল, হয়তো বুঝিনি কেন অভিমানটা করাটা ঠিক হয়নি। পরের দিন আবার ঠিক আছে, বাবাকে সেদিনকে ঠিকঠাক হয়ে গেল, বলুন জিজ্ঞাসা করলাম যে তাহলে হসপিটালে চলো, এমার্জেন্সি দেখিয়ে নি, বললো না যাবো না। ঠিক আছে চলো তাহলে, যখন বলছো জোর করে তো সবসময় হয় না, তোমার শরীর, তুমি ভেতরে কি কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারবে। ঠিক আছে বাবা বাড়িতে চলে গেলো, আমরা নিয়ে যাবো, সেদিনকে রাতটা চলে গেলো। পরদিন আমি সকালে কাজে বেরিয়ে গেছি। কাজে আমি গেছিলাম, আমি যেহেতু আদি সপ্তগ্রাম, আমি বাইক নিয়ে নর্মালি কাজে করতাম, মার্কেটিং কাজ ছিল, আমি গেছিলাম আদি সপ্তগ্রামে। আমার বাড়ি থেকে আদি সপ্তগ্রাম প্রায় 52 কিলোমিটার আমার বাড়ি থেকে। বাইক নিয়ে কাজে গেছিলাম, আমাকে সকালে
রনিতা ফোন করে যে সারাদিন মা কিছু ফোন করেনি, বাবা কালকে এসেছিল কিছু বলেনি, কি হবে? আমি বললাম দেখো দরকার হলে তো নিশ্চয়ই ফোন করবে। ও বললো একবার যাবো। আমি বললাম দেখো তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও, এবার গেলেও তো তোমাকে কিছু হয়তো বলো কেন চিন্তা করছিস, এলো না, ঠিক আছে তুমি বেশি চিন্তা করো না। তখন প্রায় ও সকালে ফোন করেছে আমাকে, 12টা 1টা নাগাদ হয়তো ফোন করেছিল। না, ওকে বলেছে ও প্রথমটা একটু রেগে গেছে, না করতে হবে না, যেতে হবে না, তারপরে বারবার বলতে বলেছে তোমার ইচ্ছে হলে তুমি যাও। এবার সেক্ষেত্রে এবার আমি বললাম, ঠিক আছে। এবার ও আমার, তারপর আমি কাজের মধ্যে ছিলাম সারাদিন, আমারও হয়তো মাথায় ঘুরছে, এবার কাজ থাকলে সবার যেমন হয়। আমাকে 3টে নাগাদ, 3:30 নাগাদ ফোন করে যে ও বাড়িতে গেছিল, গিয়ে দেখছে বাবার হঠাৎ করে খুব শরীর খারাপ, মানে মানে এতটাই শ্বাস উঠে গেছে এরকম। আমি এসে দেখেছি, এবার আমি বলছি আমি এসে দেখছি, মানে ওর কথাটা আমি রাখতে পারি। আমি যখন বলেছি ও খবর নিতে, তখন আমি পারিনি, আমার হঠাৎ খুব কষ্ট হচ্ছে, আমি কি করছি দৌড়ে চলে এসেছি। এসে দেখছি বাবা রীতিমতো বাইরে বসে, মানে এই বাড়িতেই একদম বাইরেটা বসে, মা ঘরে সেই সময় জানি না কি হয়েছিল, মায়ের কোনো সার নেই, মাকে ডাকছি কোনো সাড়া নেই, বাবা বাইরে বসে মানে রীতিমতো শ্বাস উঠে গেছে। আমাকে দেখে না, আমাকে মা বলেই ডাকতো, কখনো অন্য নাম ধরে ডাকতেন না বাবা, আমাকে মা বলে ডাকতেন। মা তুই এসছিস, এরকম করে যেন আমাকে দেখে যেন প্রাণ ফিরে ফেলেছে। জানছি তুমি এরকম করছো, তোমাকে একটা ফোন করতে পারোনি? না আমি তো ফোন করতে জানি না, আর তোর মা ডাকছে কোনো বাবা সাড়া নেই, ফোন টিভি এই ব্যাপারগুলো আমাকে চালাতেও জানতো কিছুই কোনোদিন জনমাকা শেখানোর চেষ্টা করেছিলাম, কিছুই ও বাবার ওরকমই আর বাবার ইচ্ছা নেই। এই বাড়ির বাবার বন্ধু যদি কিছু হয়েছিল সেটা হচ্ছিল আমার বাবা। এবার আমি আমার বাবাকে ফোন করি যে বাবা এরকম অবস্থা, আমি বলি আমি তোমাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে যাবো চলো, কিন্তু আমি মানুষটাকে না এখান থেকে ফ্ল্যাটে নিয়ে, আমার এখান থেকে ফ্ল্যাটটা খুব জোরে 2 মিনিট, কিন্তু আমি সেটাকেও তাকে নিয়ে যেতে পারছি না। আমি কোনোভাবে নেবুলাইজার দিয়েছি, পাম্প দিয়েছি, তাকে নিয়ে যেতে পারছি না, আমি মানুষটাকে নিয়ে যেতে। আমি তখন দেখতে পাচ্ছি তার এক সাইডটা অলরেডি পড়ে গেছে, মানে পা টানছে। আমি বাবাকে বলি কোনো রকমে তাকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি ওকে অলরেডি ফোন করেছি তুমি তাড়াতাড়ি এসো যেভাবে হোক, কারণ বাবার অবস্থা খুব খারাপ। এবার ও যখন ফোন করলো আমাকে, তখন প্রায় বললাম 3:30 বাজে। এবার আমি রয়েছি অনেক দূরে, আমি শুধু বললাম তুমি আমাদের যিনি ডাক্তার বাবাকে দেখছিলেন তাকে একটা ফোন করো, কারণ আমি জানি আমি যেভাবেই বাইক চালাই না কেন, মানে উচিত নয়, কেউ কোনোদিন ওরকম ভাবে বাইক চালাবে না, উচিত নয়, যতই যাই এমার্জেন্সি হোক। মানে 52 কিলোমিটার, আমি জাস্ট বলেছিলাম যে আমাকে 1.5 ঘন্টা টাইম 1 থেকে 1.5 ঘন্টা আমাকে টাইম দাও, আমি পৌঁছে যাবো বাড়িতে। নর্মালি ওখানে পৌঁছাতে আমার 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে নর্মালি, মানে সেদিনকে আমি 1 ঘন্টায় বাইকে চালিয়ে এসেছিলাম। মানে আমি জানি না সেদিনকে কিভাবে আমি এসেছি, হাই রোড দিয়ে আমি যখন আসছি আমার শুধু চিন্তা হবে বাড়ি পৌঁছাতে হবে, মানে কাউকে আমি বলবো ওরকম ভাবে কোনোদিন কেউ বাইক চালাবে না। আমি আজকে হয়তো বুঝতে পারি সেদিনকে হয়তো আমার কাছে উপায় ছিল না, কারণ আমাকে ও পাগলের মতো এসেছিল। আমি যখন ফোনটা করে আরেকবার ফোন করি যে বাবা পুরো মানে রীতিমতো পটি করে ফেলেছে, পুরো শুকিয়ে গেছে পটিটা। আমি যখন বাড়িতে আমি বুঝতে পারি তখন ফোনে যে বাবা স্ট্রোক হয়তো হয়ে গেছে। আমি তো ডাক্তারবাবুকে ওকে বললাম তুমি বলো যে আমাকে তখন 3:30 বাজে আমাকে 4:45 পর্যন্ত টাইম দিতে, বাবা যাতে কিছু না হয়। এবার আমি 4:45 আমি এসেই আমি সঙ্গে সঙ্গে আস্তে আস্তেই আমি ওকে বললাম যে তুমি গাড়ি বুক করো, কারণ আমাদের তো সেই সময় কাকে পাবো না পাবো, বাবাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে তখন রেডি করে আস্তে বাইক বুক করে আমরা হসপিটালে নিয়ে চলে যাই। হসপিটালে নিয়ে যেতে তখন বাবা বেশ হেঁটে উঠলো, বলছিল পাটা ঝিনঝিন করছে, একটা মনে হচ্ছে একটা ইয়ে হচ্ছে, ব্যাপার বাবা বুঝতে পারেনি। এবার তখন আবার বাড়িতে নেবুলাইজারের 2-3টে ডোজ দেওয়ার পরে বাবা নর্মাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে হসপিটালে যাই, হসপিটালে ডাক্তারবাবুকে আগে থেকে বলা ছিল, দেখলেন উনি, দেখে আমাদের বললেন যে একদম মাইনার স্ট্রোক হয়ে গেছে, চিন্তা করার কোনো কারণ নেই, একটা মাইনার স্ট্রোক হয়ে গেছে। এবার ভালো বলে একদিন তুই অ্যাডমিট কর। আমি অ্যাডমিট করতে হসপিটালে শুনলে সবারই একটা চিন্তা হয়, নিউমোনিয়া হয়ে গেছে অলরেডি টাইপ, মানে ওটা আন্দাজ করেছিল নিউমোনিয়া হয়েছে কিনা, ওটা তো সর্দি জমেছিল, ওটা বোঝা যাচ্ছিল একটা নিউমোনিয়া করে একটা আন্দাজ করে। এবার তিনি বললো যে 1-2 দিন অবজারভেশনে থাকো, খুব একটা বাড়াবাড়ি নয়, এবার ঠিক হয়ে যাবে। এবার সব থেকে বাবাকে অ্যাডমিট করতে চিন্তা একটা, বাবা যখন আগে গলব্লাডারে স্টোন হয়েছিল, মানে আমার বাবা প্রচন্ড টেনশন করতো, এটা সব থেকে সমস্যা ছিল তখন বাবার, খুব টেনশন, মানে ছোট ব্যাপারে এত টেনশন করবে ভাবা যায় না। তো আমি ডাক্তারবাবু বললাম বাবা তো খুব টেনশন করে,
তো আগের যখন যে হসপিটালে ভর্তি হয়েছিল তখন বাবার জন্য কেবিন নেওয়া হয়েছিল এবং কেবিনে সারাদিন আমি থাকতাম। আমিও থাকতাম সকাল থেকে শুধু রাত্রিবেলা পর্যন্ত, শুধু রাত্রে ঘুমানোর টাইমটা আমরা চলে আসতাম। জানতাম যে বাবা, কারণ আমি জানি বাবা একা থাকলে টেনশন করবে, মানে টেনশন মারাত্মক, ওটাই ওনার সমস্যা একটা। সবাইকে বাড়ি থেকে কি করছে, মা কি করছে, নাতনিটা কি করছে, বৌমা কি করছে, এই নিয়ে মানে ওতে আরো শরীর খারাপ হয়। তার জন্য আমরা করেছি আমরা সারাদিন ওখানেই থাকবো, আমরা ওখানে থাকবো, তোমার সামনে থাকবো, তোমার চিন্তা নেই, ব্যাস। কিন্তু পরের যখন দ্বিতীয়বার এই ঘটনাটা যখন ঘটলো, তখন যে হসপিটালে নিয়ে গেছিলাম তখন অনেক কেবিন পাইনি। দেখো ঠিক আছে, আমরা আজকে তুই নর্মাল এমনি জেনারেলে রেখে দে, জানি ওনার একটু আছে, তুই তো আমাকে বলেছিস, তো আজকের দিনটা না, কাল সকালে আমি একটা খবর আছে, আমি কাল সকালে ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, ওর বাবাকে চেঞ্জ করে ভর্তি করে বাবাকে বললাম, তাকে ও খাইয়েছিল, বাইরে গিয়ে কি খাবে, সামান্য বিস্কুট ও খাওয়ালো, বললো তুমি বাবাকে বোঝানো হলো, বাবা চিন্তা করো না। এবার ওর কথা খুব শুনতো যেহেতু, যে তুমি চিন্তা করো না, আজকের রাতটা তুমি থাকবে, কাল সকালে আবার তোমাকে বলে দেওয়া হয় যে তোমাকে অনেকজনের সঙ্গে জেনারেলে রাখা হবে, তারপরে তোমার কাল সকালে অন্য একটা রুমে হয়তো ট্রান্সফার করা হবে, এত কিছু বাবাকে বলে বললো ঠিক আছে। যখন বলছি একটা দিন ছিলাম অতক্ষণ করে, বাবাকে করে লাস্ট ওর সঙ্গে কথা হতে বলে আমরা বেরোলাম, দেখলাম তখন বাবাকে দেখে একদম সুস্থ দেখে, মানে এবার আমরা ওপর থেকে দেখে তো বুঝতে পারছি একদম সুস্থ নর্মাল কথা বলছে, যে দুপুরবেলা যে ব্যাপারটা হয়েছে সেরকম কিছু নেই, ঠিক আছে, অবজারভেশনে থাকলো। আমরা ঠিক আছে, ভালো আছে, থাক, ডাক্তারকে আমার থেকে ডাক্তাররা ভালো বুঝবে, অবজারভেশনে থাকলো, আমরা বাড়ি চলে এসেছি। এবার পরের দিন সকালে আবার যাওয়ার কথা হসপিটালে, নর্মালি 10টা থেকে টাইম, আমি হসপিটালে যাবো, তার আগে আবার তখন মেয়ে স্কুল ছিল। আবার সেদিনকে স্কুলে মানে আফসোসটা এই জায়গাতেই হয়, আমি সেদিনকে মেয়ের স্কুলে ও বলেছিল যে আমি মেয়েকে নিয়ে চলে আসবো, তুমি হসপিটালে চলে। আমি বললাম দেখো, মেয়ের তো 9টা 15-20 নাগাদ ছুটি, আমি তো সামনে স্কুল, আমি ওকে 10 মিনিটে নিয়ে চলে আসবো, আমি এখান থেকে 9:30 বেরোবো, 10টার মধ্যে পৌঁছে যাবো। যথারীতি সেদিন কি মানে মামকে স্কুলে নিয়ে এসে আসতে করতে আমার দেরি হয়। এবার দেরি করে আমি বেরোতে 9:30 জায়গায় 9:45 হয়ে যায়। আমি বেরিয়েছি, যা পৌঁছাচ্ছি, রাস্তায় পৌঁছাচ্ছি, হঠাৎ করে রাস্তাতেই ফোন আসে, আমি তখন বাইক চালাচ্ছি, আমি বাইক নিয়ে বেশি ইউজ করি, বাইক চালাচ্ছি, হসপিটাল থেকে হঠাৎ করে ফোন আসে যে আপনার বাবার অবস্থাটা হঠাৎ করে ক্রিটিক্যাল। আর আপনার জানো আমি রাস্তায় যে আমি আসছি, আমার 10-15-20 মিনিট হয়তো লাগবে, আমি পৌঁছে গেছি। বাবা মেডিকেল কলেজের ওখানে একটা প্রাইভেট নার্সিংহোমে বাবাকে ভর্তি করা হয়েছিল, মেডিকেলের পেছনে কলেজ স্ট্রিটের ওখানে। এবার আমি পৌঁছেছি ঠিক তখন বাইক নিয়ে সিগন্যালটাতে, তখন আমার টাইমটা এখন মনে আছে 10:10। আমার কাছে আবার ফোন আসে হসপিটাল থেকে যে আপনার বাবার অবস্থা হঠাৎ করে ক্রিটিক্যাল হয়েছে, আমরা আইসিইউতে ট্রান্সফার করছি। আমি তখন হসপিটাল থেকে বাইকের টাইম অনুযায়ী 10 মিনিটের ডিস্টেন্স, 10 মিনিট একদম ধর্মতলা থেকে জাস্ট সেন্ট্রালটা ঢুকতেই ওখান থেকে একটুখানি হসপিটালটা কলেজ স্ট্রিট মরিতে মেডিকেলের ঠিক পেছনে, 10 মিনিট। আমি জাস্ট তখন ফোন মারি, আমি এসে গেছি, আমি 5 মিনিট সিগন্যালে রয়েছি, আপনারা নিয়ে যান আইসিইউতে, আমি জাস্ট এসে গেছি, আমি এসে দেখছি। আমি সঙ্গে সঙ্গে দৌড়াই, বাইকটাকে দৌড়াই মানে বাইকটাকে আর একটু স্পিড নিয়ে গিয়ে হসপিটালে রেখেই দৌড়ে ওখানে জিজ্ঞাসা করে আইসিইউতে যাই, 5তলাতে পৌঁছাই, তখন 10:15-20 হবে। গিয়ে দেখছি বাবাকে ওই বুকে প্রেসার দেন এরম করে, কি বলে ওটাকে, সিপিসি না কি বলে আমার খেয়াল নেই, ওরকম দেওয়া হচ্ছে, মুখে পাইপ দেওয়া, পাইপে মানে বাবার হার্টে পড়ে গেছে, মানে বাবার কোনো জ্ঞান নেই। আমি গিয়ে দেখলাম তো বাবাকে দিচ্ছে, আবার আমি বুঝতে পারছি না, মনিটরে দেখছি হার্টবিট উঠছে বা নামছে, আমি কিছু বুঝতে পারছি, আমি জাস্ট স্ট্যান্ড দাঁড়িয়ে আছি, দেখছি বাবাকে এরকম পাম্প করছে, পাইপ চলছে, বাবার পাটা হাত দিয়ে ধরে দেখলাম, একটু এসিতে রয়েছে বলে হয়তো মনে হলো ঠান্ডা, যাই না। তখন আমি বুঝতে পারছি, আমি জানি না আমি বুঝতে পারছি না কি হলো। তারপরে যে ডাক্তারবাবু ওনার আসার কথা, আমি ওনাকে ফোন করলাম যে বাবা এরকম হয়েছে, কারণ আমি তখন জানি না কি হয়েছে। কিছুক্ষণ পরে যারা ওখানে ছিল যে বললো যে উনি আর নেই। আমি বলছি কি বলছেন? বলছে ও বেসিক্যালি আগে বললাম না যে বাবার টেনশন করতো, ওনাকে যেহেতু
ট্রান্সফার করছিল অন্য রুম থেকে অন্য রুমে, আমরা জানি না। সেই সময় ওরা হট করে এতে লিফটে লিফটে হট করে ওনার ডিটোরিয়েট করে কন্ডিশনটা, তারপরেই নিয়ে আসা হয়। সেই সময় আমাকে ফোন যায়। এবার জানি না, এটা আমার মনে হয় যে হয়তো সেই সময় মানে বাবারা টেনশন ভাবছিল করতো যে কোথায় নিয়ে যাচ্ছে হঠাৎ করে আমাকে। একটা জায়গা থেকে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা টেনশন করছিল হয়তো যে আমরা নেই। চিন্তা করছিল। এবার ডাক্তারবাবু আসে, এসে ডাক্তারবাবু দেখে বলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় বাবা। ও আমাকে এখন কিছু ফোনটা করার করে। নেই। এবার সব থেকে সুবিধা হচ্ছে মানে সব থেকে আমি জানি না তখন কি করবো, এখন আমি একা। সেই সময় সেই একজন দিন ও একা গেছে কারণ ওখান থেকে ও অফিস দেখবো, যাবে বলে দেখে গেছিল। চলে আসবো, আমি জানি এবার হয়ে যাবে। ওখান থেকে আমি অফিস একা। চলে যাবে। ও আমাকে ফোনটা করে আজকে বলছে বাবা আফসোস নেই। আফসোস এটাই হয় যে সেদিনকে যদি আমি মেয়েকে আনতে না যেতাম, সেদিন যদি আমি মেয়েকে স্কুলে না পাঠাতাম, সব থেকে বড় আমার কাছে আফসোস। আমি তাহলে হয়তো বাবাকে যখন ট্রান্সফার করাচ্ছি তখন আমি চলে যেতে পারতাম। সেই সময় আমি থাকতাম, আমাকে দেখলে হয়তো বাবা হয়তো কিছু হতো না। আবার সেদিন রাত্রিবেলা পর্যন্ত আমরা ডাক্তারকে বললাম যে আমরা থাকি না, আজকে রাত্রিটা থাকি, কালকে একবার ট্রান্সফার ডাক্তারবাবু করলেই আমরা বললো, যাবো। আমরা জোর করে। বললো সব তোরা থেকে থেকে আফসোস কি হয় করবি? যে আমি 10 মিনিটের ওই মেয়েকে আনার 10 মিনিটের টাইমের আমার মানে বাবাকে আমি জানি কখন ট্রান্সফার করবো, আমি 10 মিনিটের পার্থক্য হয়েছিল। আজকে যদি ওই 10টা মিনিট, যদি ওই 10 মিনিটটা আমি আর কোনোদিনও সারা জীবনে ফেরোতে পারবো না। আমি জানি না, এই জন্যই মানে ফাদার্স ডে বলতে আর কিছু না, আমার কাছে সারা জীবনে এটাই থাকে যে সেদিনকে যদি আমি ওই 10 মিনিট যদি আমি না আমি যদি ওকে জোর করতাম না যে তোমাকে আনতে আজকে মেয়েকে স্কুলেই পাঠাবো না, তুমি চলে যাও বাবার কাছে, সেদিনকে, তাহলে হয়তো আজকে বাবা থাকতো। হয়তো থাকতো। কিংবা আমি 3টের আগে যদি 3টের সময় কখনো এই বাড়িতে এসেছিলাম, আমি 3টের আগে হয়তো যদি ওর থাকতো। কথাটা না শুনে আমি যদি সকালবেলাই বা- আসতাম, বাবাকে সকালবেলা বলতে বেসিক্যালি মানে তোমার সঙ্গে এটাই যে আজকে ওর মা নেই, আমার বাবা নেই। মারা গেছে। ওর মানে ফাদার্স ডে হোক বা Mother's Day। মাদার্স ডে যাই হোক না কেন, সেইখানে একটা জিনিস মনে হয়, হ্যাঁ অনেকের কাছে অনেক রকম থাকে, আমার কাছে বিশেষভাবে কিছু হয় না। আমি একটাই মনে করি যে বাবা মা যাই হোক যতদিন যতদিন আছে আছে, না তাদেরকে খুব সামনে ভালো রাখার রাখো। চেষ্টা করার চেষ্টা করো, ভালো রাগ রাখার করো, এই যে বলুন অভিমান করো না, কারণ এই চলে গেলে সোশ্যাল মিডিয়াতে লোকে অনেক কিছু করে, পোস্ট করে, হ্যাঁ ত্যান, ঠিক আছে মানুষ। আমি না এই জিনিসগুলো আবার আমার দ্বারা হয় না, আমি পারি না। আমার কাছে আছে ওটাই খারাপ লাগে, ওটাই। ফাদার্স ডে যখন জিজ্ঞাসা করলে যে ফাদার্স ডে আমি হেসে ফেললাম, মানে আমি সেদিন ওর সেদিন- পরিস্থিতিটা, ও যখন ফোনে আমাকে বলছিল না ও একা ওখানে অফিস যাবে বলে গেছিল, যে বাবাকে দেখে অফিস চলে যাবো, তারপর তুমি বিকালবেলা এসো। ফোনটা তোমার যখন বলছি জানো তো বাবা নেই, কাঁদতে কাঁদতে আমি না সব তখন থেকে আমার না কথাটা সেদিনকে- বিশ্বাস করতে পারছি না, তুমি কি বলছো? বলছে না বাবা নেই। আমার তখন ভাবছি ওকে কে মানে সামলাবে? একটা জিনিস এখানে আমি বলবো যে ভগবান হয়তো মানুষকে ঠিক সময় ঠিক জিনিসটা করতে ভগবান করে দেয়। সেদিনকে যখন ওই ঘটনাটা হলো, যখন জানতে পারলাম বাবা মারা গেছে, তো আমার তো আর কিছু করার নেই। কাকে দোষ দেবো? নিজেকে দেবো, হসপিটালকে দেবো, ডাক্তারকে দেবো, যাকে দোষ দিন মানুষ তো ফিরে আসবে না। আমার মাথায় তখন একটাই হলো যে বাবা মারা গেছে, এবার আমাকে তো এটা আমাকেই সবাইকে জানাতে হবে। ও একাই সবাইকে জানিয়েছিল। আমি ফার্স্টে ওকে ফোন করি, ওকে ফোন করে বলি যে শান্ত হয়ে শোনো, যে এরকম একটা হয়েছে, তুমি যেভাবে হোক চলে এসো, এখানে একটু দরকার আছে, চলে এসো, কারণ আমি একা সব সামলাতে পারবো না, তুমি চলে এসো। ও আমি বললাম আমাদের বন্ধু বান্ধব যারা আছে কাউকে একটা ফোন করো, সবারই বাইক রয়েছে, কেউ না কেউ তোমাকে নিয়ে চলে আসবে, একটু ফোন করো। আর আমি একাধারে মাকে খবর দেওয়া যাবে না, সেই মুহূর্তে মনে হয়েছিল আমার মাসির বাড়িতে, মামার বাড়িতে, জেঠু, দাদা, পিস্তল, সবার বাড়িতে দাদা, ও খবর আমার দিয়েছিল। বন্ধু বান্ধব সবাইকে আমি ফোন করে করে জানিয়েছিলাম। আমি কি করে সেদিনকে করতে পেরেছিলাম আমি জানি না, আজও আমি জানি না কি করে করেছিলাম। এই এই জানি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমাদের এই হয়তো আমাদের এই ব্লগটা ব্লগটা একটু অনেক বড় হয়ে গেল, বড় হয়ে গেল, অনেকের নিজের কথা তো- মনের কথা হয়তো আমরা শেয়ার করলাম শেয়ার করতে তোমাদের, গিয়ে হয়তো যদি আমাদের কথা থেকে তোমাদের কিছু ভালো মনে লাগে। হয় কিছু যদি শিখতে পারো, কোনো কিছু যদি লাইফে ভ্যালু অ্যাড হয়,
কিছু ভালো সাবস্ক্রাইব করে লাগে দিও, লাইক করো, শেয়ার করো সবার সঙ্গে। যদি কাউকে মনে হয় যে না এই কথাগুলো সবার শোনা দরকার, শেয়ার করতে পারো, লাইক করতে পারো, সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা আরাধ্যা সাউথ স্টে। টাটা।